17 নভেম্বর 2020 জাতীয় স্টেডিয়ামের সবশেষ ম্যাচ 2025 সালের জুন মাসের 4 তারিখ জাতীয় স্টেডিয়ামে ফুটবলটা আবারও ফিরছে বাংলাদেশ ভার্সেস ভুটান ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে। তবে এই ফ্রেন্ডলি ম্যাচটা ড্রেস রিহার্সাল আমি বলবো সিঙ্গাপুরের সাথে ম্যাচে নামার আগে। এবং কারো কারো মনে হতে পারে যে এই ম্যাচটা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং সেই মনে হওয়াটা সম্ভবত যৌক্তিক, কারণ বাংলাদেশ তো সিঙ্গাপুরের সঙ্গে খেলবে 10 তারিখে। তার আগে আপনি আর প্রিপারেশনের সুযোগ পাচ্ছেন না। আপনি 4 দিন ট্রেনিং করে ভুটানকে মোকাবেলা করবেন এবং সেই ম্যাচে বাংলাদেশকে জিততে হবে, সেই রকম একটা বাধ্যবাধকতা যখন থাকছে, একই সঙ্গে বাংলাদেশ আসলে সিঙ্গাপুর ম্যাচে যা যা করতে চায় সেটা তারা করতে পারছে কিনা সেটা দেখার বিষয় আছে। সিঙ্গাপুর ম্যাচটাই আলটিমেটলি মেইন টার্গেট হাভিয়ার কাবরেরা। লাস্ট যে কয়েকদিন বাংলাদেশের ট্রেনিংটা হয়েছে, প্রথম দিনের পর বাকি 2 দিনে আসলে ক্লোজ ডোর ছিল, হাই ইন্টেন্সিটি ট্রেনিং হয়েছে এবং সেখানে অলমোস্ট আপনার 95 to 96% কাজ হয়েছে সিঙ্গাপুর ম্যাচ নিয়েই। মানে আপনার মেইন টার্গেট এইটা, মাঝখানের রাস্তায় দেখা হচ্ছে ভুটানের সাথে, আমার মেইন টার্গেটের জন্য আমার কি কি ইকুইপমেন্ট আছে, আমার পরীক্ষাটা কেমন হবে সেটার প্রস্তুতি। ন্যাচারালি এটাই হওয়ার কথা ছিল, যেহেতু আপনার সিঙ্গাপুর ম্যাচটা টার্গেট। সাধারণত কি হয়, মানে খুব সহজভাবে যদি এটা বুঝিয়ে বলা যায় যে আপনার ধরেন ফিজিক্স পরীক্ষা, তার আগে আপনি পেয়েছেন বাংলা পরীক্ষা, আপনি ছুটি যে 3-4 দিন পান তার ভিতরে 2-1 দিন ফিজিক্স পড়ে রাখেন না, এরকম একটা ব্যাপার। তার ম্যাচের আগে আপনি হচ্ছে আবার বাংলা পড়া শুরু করে দেন। তো এরকম একটা ব্যাপার বাংলাদেশের ক্ষেত্রেও খুব সত্যি এবং সেটাই আসলে ঘটবে। প্রেস কনফারেন্সে এটা জিজ্ঞাসা করা হয়েছিল হাভিয়ার কাবরেরাকে যে আপনার এই ম্যাচটার কি আপনার জন্য এক্সপেরিমেন্ট নাকি আপনি জয়ের জন্য খেলবেন নাকি, তখন তিনি বলছেন একটা কম্বিনেশন তিনি করবেন আসলে, মানে কিছু এক্সপেরিমেন্টও তার থাকছে, আবার তিনি জয়ের জন্যও খেলছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এক্সপেরিমেন্টটা আসলে কই করতে পারে বাংলাদেশ, তাদের 11 যদি আমরা নিয়ে আসি তাহলে আসলে কি ঘটতে পারে এখানে। আমার মনে হয় এক্সপেরিমেন্ট করার জায়গা রয়েছে মিডফিল্ডে, এক্সপেরিমেন্ট করার জায়গা রয়েছে আপনার ফরওয়ার্ডে। মিডফিল্ডে কেন, সমিত সোম এই দলটার সাথে এসে যোগ দেবেন। তিনি যখন আসবেন, সিঙ্গাপুর প্ল্যানে সমিত সোম থাকছেন কিনা, থাকলে তখন আসলে সমিত সোমের জায়গাটা কি হবে, কোন জায়গাটায় তিনি থাকছেন, এই জিনিসগুলো কিন্তু হাভিয়ার কাবরেরা ফাইনালাইজ করবেন। এবং একই সাথে প্র্যাকটিস ম্যাচগুলো তো আপনার করাই হয় হচ্ছে গিয়ে যে 90 মিনিটস না খেলিয়ে আমি হচ্ছে বেশ কয়েকজনকে ইউজ করব, কারণ এখানে তো আমার সাবস্টিটিউটেরও কোনো নিয়ম নেই। আমি কোচকে এই প্রশ্নটা করেছিলাম যে আপনি কি আপনার মিডফিল্ড কম্বিনেশনটা খুঁজে পেয়েছেন কিনা, যেটাকে বলা হচ্ছে এখন সাউথ এশিয়ার বেস্ট মিডফিল্ড হামজা সৌমিত্রা আসার পরে। তো প্রশ্ন হচ্ছে যে তার এখনও যে কম্বিনেশনটা তিনি বলছেন যে এটা তিনি খুঁজে পেয়েছেন, সৌমিত্রের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সৌমিত জানেন তার রোলটা আসলে এই টিমে কি। তো তার রোল যদি আসলে জানাই থাকে সিঙ্গাপুর ম্যাচে এবং কোচের যদি সেই পরিকল্পনা থাকেই, তাহলে হয়তো আমরা একটা জায়গায় এক্সপেরিমেন্ট দেখবো। এটুকু সত্যি ভুটান ম্যাচে যে যেখানে সৌমিত সোম খেলবেন ওই জায়গায় কাকে খেলানো হচ্ছে এবং তাকে দিয়ে সম্ভবত ওই একই কাজটা করাতে চাইবেন কোচ, যেটা হয়তো সৌমিত করবেন, হয়তো ওই মাপে পারবেন না, কিন্তু তার উপরে দায়িত্বটা বোধহয় সমানই থাকবে। আপনি যদি মিডফিল্ড কম্বিনেশন শুরু করেন তাহলে বোধহয় সবার আগে প্রশ্নটা উঠবে হামজা চৌধুরী এই ম্যাচে স্টার্ট করছেন কিনা। আমার ধারণা হামজা হয়তো এই ম্যাচে স্টার্ট করবেন না, কিন্তু হামজার এই ম্যাচে 20 থেকে 25 মিনিট নিদেন পক্ষে খেলাটা খুব জরুরি। হামজার এই জায়গায় আসলে অপশন আরও কি আছে আপনি যদি খেয়াল করেন, সেই জায়গায় হৃদয় আছে। হামজা যদি স্টার্ট নাও করেন, জামাল ভুঁইয়া তিনি হয়তো বা স্টার্ট করতে পারেন। ওভারঅল মনে হয় মিডফিল্ডে না বাংলাদেশের এখন অনেকগুলো অপশনস কিন্তু রয়েছে। আমি একটু যদি এখানে ডিফার করি যে জামালকে আমি আসলে হামজার জায়গায় এই মুহূর্তে দেখছি না সম্ভবত। জামালের যদি আপনি দেখেন গেল কয়েক বছরের ন্যাশনাল টিমে কিন্তু সামনে খেলেছেন। তো ওই যে আবার আপনি যদি এই সিজন ব্রাদার্স ইউনিয়ন খেয়াল করেন, তখন কিন্তু তিনি একদম পুরো নাম্বার 6 খেলেছেন এবং তার বলের ওই ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা আমরা এখনো দেখেছি। এখন লিগের খেলা আর ইন্টারন্যাশনাল ম্যাচের তো একটা তফাৎ আছে। আমার ধারণা জামালকে হয়তো ওই যদি 4-2-3-1 বাংলাদেশ খেলে তাহলে হয়তো নাম্বার 10 এর রোলে আরেকবার দেখা যেতে পারে এবং জামালকে আমি আসলে এই ম্যাচে মানে জানি না কোচ কি করবেন, কিন্তু দেখার একটা আকাঙ্ক্ষা এখানে আছে। আপনি যদি এবার মিডফিল্ডে চলে আসেন যে ডাবল পিভটে যদি বাংলাদেশ খেলে, যদি তাদের ট্যাকটিক্সে বিশাল পরিবর্তন না আসে, তাহলে আসলে এই মিডফিল্ডের অপশনটা কি হতে পারে। হৃদয় একজন থাকার কথা, তার সঙ্গে আসলে জুটিটা কে বাঁধবেন। এই জায়গায় কি কাজেম শাহকে ইন্ট্রোডিউস করানো হবে কিনা, সামনের প্লেয়ার। এই জায়গায় আপনার সোহেল রানা সিনিয়র রয়েছেন হাতে অপশন, সোহেল রানা সিনিয়রকে কি তাহলে কোচ স্টার্ট করাবেন কিনা। মুজিবুর রহমান জনিও কিন্তু আলটিমেটলি সামনের প্লেয়ার। আপনি ওই প্রপার নাম্বার 6 এর হিসেবটা করলে কিন্তু আপনার ওই জামাল সহই 3 জন এই দলটার মধ্যে। তাহলে কি সেই ক্ষেত্রে সোহেল রানা এবং হৃদয় তাদেরকে আমরা আবার আপনি দেখেন সোহেল রানা কিন্তু হচ্ছে কি আপনার নাম্বার 6 এও কিংসে কিন্তু এই সিজনে খেলেছেন, অন এন্ড অফ খেলেছেন। হ্যাঁ, 6-8 এর একটা কম্বো সেই জায়গায় আছে। ওই যে ডেফিনেটলি হামজা যদি স্টার্ট না করেন তখন সেই জায়গায় হৃদয়ের সাথে কে স্টার্ট করবেন সেটা হয়তো হাভিয়ার কাবরেরা শেষ মুহূর্তে বেছে নেবেন। একই সাথে মনে হয়
ফাহমিদুলের ইস্যুটাও আসবে সামনে। খান সাহেব, আমরা যে 4-2-3-1 ধরে নিচ্ছি, আমরা তো জানি না 4-2-3-1 কিনা, আমরা এটা গেস করছি গেল কয়েকটা ম্যাচ ধরে। আমরা যদি ফাহমিদুলের ইস্যুটায় আসি, এখানে দুই রকম মতবাদ আছে যে তিনি কি লেফট ব্যাক, তিনি কি লেফট উইঙ্গার। এখন ইতালিতে ফুটবলের একেবারে আতুর ট্যাকটিক্সের কথা হিসাব করলে সেই কোচ হচ্ছে 3-5-2। ইতালিয়ান Wing কোচরাই back-এর ওপরেই পছন্দ করে, dependent উইং তারা। ব্যাক ডিপেন্ডেন্সি অনেক বেশি সেই দলগুলোতে হয়। তো সেইখানেই আসলে মূলত উইংব্যাকে আমরা ফাহমিদুলকে বেশ কিছু ম্যাচে দেখেছি। কিন্তু এই ম্যাচে যদি বাংলাদেশ গোল করতে চায়, আমার মনে হয় যে তার লেফট উইংয়ে খেলাটা বেশ গুরুত্বপূর্ণ। আমি বেশ কিছু মানুষজনের কাছে শুনেছি যারা চিপা চাপা দিয়ে ক্লোজ ডোরে দেখেছেন, প্র্যাকটিস দেখার চেষ্টা করেন, অনেক সমর্থক তারা আমাদেরকে বলছে যে ভাই ফাহমিদুল তো গোল করতেছেন প্রতিদিন প্র্যাকটিসে। তো এই ক্যাপাসিটি যার আছে তাকে আপনি ভুটান ম্যাচে অবশ্যই তো চাইবেন যে তিনি যত সামনে থাকবেন। বাংলাদেশে গোল স্কোরিং একটা বিরাট বড় সমস্যা আছে, সেটা যতখানি কাটতি কমিয়ে নেওয়া যায়। আমার মনে হয় যে তাকে লেফট উইংয়ে শুরু করানোর সম্ভাবনা সম্ভবত একটু বেশি। আমি জানি না আপনি ডিফার করতে পারেন। সেটা হওয়ারই চান্স বেশি বাংলাদেশের ক্ষেত্রে, কারণ হচ্ছে আপনার ফাহমিদুলকে মানে বাংলাদেশ তো আর উইং ব্যাক বেসড ফুটবলটা বাংলাদেশ খেলে না, সুতরাং ফাহমিদুলকে এই দলে আপনি যদি রাখতে চান আপনি হচ্ছে লেফট উইঙ্গার হিসেবে রাখতে পারবেন, বা হচ্ছে কি আপনি একজন ওয়াইড ফরওয়ার্ড যে লেফট সাইড দিয়ে হচ্ছে অপারেট করবে সেই হিসেবেও আপনি চাইলে আপনি তাকে হচ্ছে ইন্ট্রোডিউস করতে পারবেন। আমার মনে হয় ওই জায়গায় হাভিয়ার কাবরেরা আলটিমেটলি কি করবেন, কারণ আপনি কি নাম্বার 9 নিয়ে খেলছেন নাকি নাম্বার 9 নিয়ে খেলছেন না, এটাই কিন্তু একটা মেইন কোশ্চেন। সেক্ষেত্রে সুমন রেজা অথবা আলামিন, আমার মনে হয় যদি ফাহমিদুল এক পাশে থাকেন, এক পাশে রাকিব যদি থাকেন, আমার মনে হয় সেই ক্ষেত্রে প্রেফারেন্সটা সুমন রেজার দিকে বেশি দেবেন। এবং এইটাই বোধহয় লোকে দেখতে চাইবেন যে নাম্বার 9 নিয়ে বাংলাদেশ কেমন করে, নাম্বার 9 নিয়ে বাংলাদেশ খেলতে পারে কিনা, বাংলাদেশের সিস্টেমটা কাজ করে কিনা। তো সেখানে আপনার আছে আলামিন আর সুমন রেজা, এরকমটা হতে পারে। আমি জানি না, যে দুজনকে একটু বাজিয়ে দেখা হলো। কারণ ফাহমিদুলের ইস্যুতে যদি আপনি আসেন, ফাহমিদুল যেই জায়গায় ভুটান ম্যাচটা খেলবেন, আমার ধারণা কোচের ব্যাক অফ দ্য মাইন্ড ওই প্ল্যানটাই থাকার কথা যে এই ম্যাচে আমি ফাহমিদুলকে আসলে সিঙ্গাপুরের সঙ্গে ওই জায়গাতেই ডিপ্লয় করতে চাই, তাই না? যেহেতু তার ইন্টারন্যাশনাল ডেবিউ হতে যাচ্ছে বলে আমরা ধারণা করছি। প্রশ্ন হচ্ছে যে আপনার স্ট্রাইকিং পজিশনে আমি জানি না, সুমন রেজা হয়তো কোচ তাকে স্টার্ট করাতে পারেন, আলামিনকে সেকেন্ড হাফে নামাতে পারেন, কিন্তু যেটা আমার মনে হয় করাটা না করলে পরে প্রশ্ন অনেক বেশি উদ্রেক হবে, সেটা হচ্ছে যে যদি স্ট্রাইকারদেরকে, এই দুজন স্ট্রাইকারকে আসলে সুযোগ না দেওয়া হয়, স্পেশালি আলামিনকে, যিনি এখন ইন্টারন্যাশনাল ডেবিউ তার হয় নাই। অনেকের ধারণা যে ইন্ডিয়া ম্যাচে তাকে হয়তো শেষের দিকে একটু সুযোগ দেওয়া যেতে পারত। এটা আসলে ওই কোচ তো বললেনই তিনি ওই তরিকায় তিনি হাঁটতে চান না, তার একটা কাজ করার ফিলোসফি আছে। তিনি যদি ওই ফিলোসফিটা এই ম্যাচেও কন্টিনিউ করেন তাহলে হয়তো আমরা স্ট্রাইকার ছাড়াও দেখতে পারি বাংলাদেশ দলকে। এটা দু একটা জায়গায় বলা হচ্ছে, তাই না? যে আমরা কয়েকটা রিপোর্টও পড়ছিলাম যে রাকিবকে নাম্বার 9-এ দেখেন। এইটা আমি আসলে এই তত্ত্বটার খুব বড় ভক্ত না। রাকিবকে বসুন্ধরা কিংসও বেশ কিছু ম্যাচে একটু 9 খেলানোর চেষ্টা করেছে, ফার্স্ট 9। কী হয়েছে, কাজ আসলে তেমন কিছু হয় নাই। বরং এতে আমার কাছে মনে হয় যে, জানি না এটাতে রাকিবের স্বভাবসুলভ খেলাটাই একটু ব্যাঘাত ঘটে কিনা, এটাও হইতে পারে। তো সেই হিসাব থেকে আমার মনে হয় রাকিব রাইট উইংয়ে যেখানে তিনি খেলে অভ্যস্ত, আমার মনে হয় ওইটা তার জন্য প্রেফারেবলি সবচেয়ে ভালো জায়গা হওয়ার কথা। এবং আর ভুটানের হিসেবটা যদি, কারণ ভুটানের সাথে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সিঙ্গাপুরের খেলার মিল আছে, সাম কেসেস। ভুটান মেইনলি হচ্ছে ইয়েমেনের সাথে লাস্ট ম্যাচটা খেললো 2024 সালে, তাদের ম্যাচ ছিল কিন্তু মাত্র দুটাই তারা খেলেছিল বাংলাদেশের এগেনস্টে। একটা বাংলাদেশ জিতেছিল, একটা হচ্ছে বাংলাদেশকে হারতে হয়েছে। এরপর যখন সেই দুটা ম্যাচের পর বাংলাদেশ খেললো ইন্ডিয়ার সাথে, বাংলাদেশ হচ্ছে গিয়ে 2025 সালে খেললো, 2025 সালে ইন্ডিয়ার সাথে খেলে বাংলাদেশ ম্যাচটা ড্র করলো, ভুটান ড্র করেছে কিন্তু ইয়েমেনের সাথে। সেই ইয়েমেনের সাথে ম্যাচটায় ভুটান কিন্তু একেবারে 3 জন সেন্টার ব্যাক নিয়ে খেলেছেন, 3 জন সেন্টার ব্যাক। সামটাইমস ওই জায়গাটায় তাদের লং বলটাই মেইন টার্গেট থাকে, সামনে তারা হচ্ছে আপনার ভ্যারাইটি মানে নিউমেরিক্যাল অ্যাডভান্টেজটা তারা হচ্ছে অপোনেন্টের হাফে তারা আলটিমেটলি ক্রিয়েট করতে চায়। সেই হিসেবটা যদি আসে তখন কিন্তু বাংলাদেশের ডিফেন্ডিং লাইনটা কেমন করবে, তাদের জন্যও তো সিঙ্গাপুরকে ফেস করার আগে একটা চ্যালেঞ্জ এটাও। ভুটান তাদের নিজেদের দেশে একরকম, অন্য দেশে আরেক রকম। তাদের যে হাইট অ্যাডভান্টেজ, কোচও এই কথা বলছিলেন ভুটানের কোচ, যে তাদের যে হাইট অ্যাডভান্টেজ এইটা তাদেরকে সবসময় এগিয়ে দেয়। আমরা নিজেরাও ভুটানে গিয়ে দেখেছি যে আমরা 2 সিঁড়ি ওঠার পরে নিজেরাই কাহিল হয়ে যাচ্ছি। আমরা হয়তো প্রফেশনাল ফুটবলার না, তাদের ওপর দিয়েও ধকলটা যায়। তো ইয়েমেনের সঙ্গে ড্র করার চারটিখানি কথা নয়, বাংলাদেশ যে আওয়ে ম্যাচে ড্র করেছে এটার ইকুইভ্যালেন্ট আপনি ধরেন যে ইয়েমেনকে ঘরের মাঠে ভুটানের আটকে দেওয়া। ইয়েমেন মিডল ইস্টের টিম, সেইখানে একটা ফিজিক্যাল প্রেজেন্স তাদের সবসময় থাকে, তাদের বিপক্ষে ভুটানের এত ভালো রেজাল্টই বলতে হচ্ছে সেইটাকে। আবার বাংলাদেশকে হারিয়ে দেওয়া সেই সুখস্মৃতিতে তাদের আছে তাদের ঘরের মাঠে। এই ভুটান বাংলাদেশকে যেভাবে কাবু করতে চাইবে, বাংলাদেশের দরকার হবে সম্ভবত নিজেদের অ্যাপ্রোচটা তাদের উপরে চাপিয়ে দেওয়া। দেখেন বাংলাদেশকে আপনি ইন্ডিয়া ম্যাচে দেখেছেন প্লে আউট ফ্রম দ্য ব্যাক করতে অনেকবার, তারা অনেক কিছু কাজে দিয়েছে, অনেক কিছু কাজে দেয় নাই। বাংলাদেশ এই কাজ করতে চাইবে বলে আমার ধারণা। এখন সেই অর্থে ইন্ডিয়া যেভাবে হাই প্রেস করছিল, হয়তো এই দলটা, ভুটান দলটা সেইভাবে হাই প্রেস নাও করতে পারে। হাই প্রেস না করলে দেখা যাবে অবলীলা যদি তারা নিচ থেকে বিল্ড আপ করেও ওঠে, সেখানে তো বাংলাদেশে একটা সুযোগ তৈরি হতে পারে। আমরা যদি 2023-এ সেই সাফের ম্যাচটাতেও ফিরে যাই, বাংলাদেশ কিন্তু ইনভাইট করার চেষ্টা করে যে
তোমরা দিকে আমাদের একেবারেই হাফে invite আসো, করেছে, যে আসো। তোমরা আমাদের দিকে আসো, তারপরে আমরা ওই পাশে স্পেস তৈরি হয় ওইখান দিয়ে গোল করার চেষ্টা করবো, কারণ বাংলাদেশে গোল করার আর কোনো তরিকা জানা আসলে ওই অর্থে নাই। আমি জানি না শেষ পর্যন্ত এইখানে ওই অ্যাপ্রোচটা কি হবে। আমার মনে হয় প্লেয়ার ফ্রম দ্য ব্যাক একদম বাংলাদেশ করবে, এরপরে একটা ডিফেন্স চেরা পাস তারা দিতে চাইবে, এরপরে তারা যা করে। তবে ভুটানের প্লেয়ারদের টেকনিক্যাল অ্যাবিলিটি বাংলাদেশের কাউকে কাউকে ভোগাইতে পারে। সেই বাংলাদেশ ভুগবে কিনা সেটা চাবে না, স্টেডিয়ামে যারা যারা আসবেন তারা কোনোভাবেই চাবেন না। কারণ বলছিলাম যেটা, যে লম্বা সময় পর 4.5 বছর পরে এই স্টেডিয়ামে ন্যাশনাল টিমের ম্যাচ ফিরছে। মানুষজনের যেই সমর্থনটা থাকবে, ফাহমিদুল হামজারা নিজেদের মাটিতে এর আগে কখনোই সমর্থনটা পান নাই, তো এটাও তো হচ্ছে একটা বিগ মানে মোমেন্ট তাদের জন্য। স্টেডিয়ামের গেটের বাইরে কি পরিমাণ মানুষের ভিড় আপনি দেখেছেন তো। আমি নিজে ঢুকতে গিয়ে কনফারেন্সে আমি যে পরিমাণ হ্যাঁ। মিডিয়া দেখলাম, দেখেন আমি নিজে এখান দিয়ে গেট দিয়ে ঢুকবো, আমি গেটে ঢোকার সময় আমার একজনের সঙ্গে বাকবিতণ্ডা করে ঢুকতে হলো, রীতিমতো উনি আমাকে শাসিয়েই গেলেন। তো এই হচ্ছে অবস্থা, সাধারণ অবস্থা। তো এই এত সব আলোড়ন, তারপরও ভালো লাগে যে লোকে ফুটবলটা দেখছেন, এবং এই যে স্টেডিয়াম চকচক করছে, এই জায়গায় আমরা আসলে একটা দুর্দান্ত ম্যাচই দেখতে চাই। আর বাংলাদেশের ফোকাসটা তো অবধারিতভাবেই দুটো ম্যাচে আছে, এটা নিয়ে বোধহয় আর কোনো আলোচনারও প্রয়োজন নাই। ম্যাচ দেখবেন কোথায়? ঠিক সন্ধ্যা 7টায় টি স্পোর্টসে, বাংলাদেশ ভার্সেস ভুটান, ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। প্রেডিকশন কি ফ্রেন্ডলি ম্যাচে করবেন? প্রেডিকশন আমার মনে হয় ফ্রেন্ডলি ম্যাচে বাংলাদেশের জেতা ছাড়া অন্য যে কোনো কিছু বাংলাদেশের জন্য এটার পরীক্ষাই। মানে যদি বাংলাদেশ জিততে না পারে, আমি যদি এইভাবে বলি, তাহলে বাংলাদেশ কি পরিমাণ প্রেশারে পড়বে আপনি চিন্তা করেন তো। 10 তারিখের আগ পর্যন্ত বাংলাদেশের কোচ কি পরিমাণ প্রেশারে থাকবেন। আপনি মোটেই 5, 6, 7, 8, 9, 10 এই প্রেশার চাইবেন না। এই প্রেশারটা রিলিজ করতে হলে আর প্লেয়ারদের গোল করতে হবে, উইনিং মেন্টালিটি দলের ভেতরে আসতে হবে, গোল করতে হবে। এই যত আত্মবিশ্বাস নিয়ে তারা যেতে পারবে, আমরা জানি বাংলাদেশের প্লেয়াররা আত্মবিশ্বাস ফিরে পেলে তারা ভালো করে। আত্মবিশ্বাস বাংলাদেশের জন্য খুবই জরুরি, এবং আমার মনে হয় আত্মবিশ্বাস পাওয়ার জন্য একটা পারফেক্ট মঞ্চ রেডি করা আছে। জাস্ট নিজেদের কাজটা করলেই বাংলাদেশের ফুটবলাররা হয়তোবা দেশকে একটা ভালো মোমেন্টও আলটিমেটলি উপহার দিতে পারবে। কারণ এই ম্যাচের পর সবার আগ্রহের কেন্দ্রে 10 জুনের সেই ম্যাচ, এবং সম্ভবত সিঙ্গাপুর কোচ খুব মনোযোগ দিয়ে এই ম্যাচটা দেখবেন যে বাংলাদেশ কি করতে চায়। সিঙ্গাপুর খেলবে থাইল্যান্ডের এগেইনস্ট। হ্যাঁ, তো তিনি এই ম্যাচ দেখবেন। সিঙ্গাপুর খেলবে মালদ্বীপের এগেইনস্ট, মালদ্বীপের সঙ্গে ম্যাচটাও দেখবেন আমাদের হাভিয়ার কাবরেরা, আর উনি দেখবেন এই ম্যাচ। তো এর ভেতরে আমরা অনেক কিছু হয়তো রসদ পেয়ে যাব। দর্শক, আপনি আমাদেরকে জানাতে পারেন আপনার এই ম্যাচ প্রেডিকশন বা এই ম্যাচ নিয়ে আপনি কি ভাবছেন। আপনি বাংলাদেশ দলের কাছ থেকে কোন ব্র্যান্ডের ফুটবল দেখতে চান নতুন দিনের এই বাংলাদেশে? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.